ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। তো আশা করি সবাই ভালো আছো, আর আমার কথা শুনতে পাচ্ছ, তাই তো? জি স্যার। আচ্ছা, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লায়ন অ্যান্ড দ্য জুয়েল, আর সাথে আগের যদি কিছু থাকে সেটা নিয়ে। আর আরেকটা বিষয় হলো যে তোমরা হয়তো বা তোমাদের ইমপ্রুভমেন্ট পরীক্ষা হচ্ছে বা কেউ কেউ পরীক্ষা দিচ্ছে ইমপ্রুভমেন্ট। আসলে সব কিছু একসাথে এরকম বেঁধে যাবে সেটা তো কিছু করার নাই। অনেকে হয়তো পরীক্ষা টরীক্ষা দিচ্ছ, অনেকে হয়তো এগুলো পড়তেও পারছো না। এখন কি করা যাবে বলো? কারণ যতদিন পর্যন্ত পরীক্ষা চলবে, ফার্স্ট ইয়ারের পরীক্ষা কতদিন পর্যন্ত চলবে বলতে পারো কেউ একজন? দুটা তো পরীক্ষা 10 হয়েছে, তারিখ পর্যন্ত। দুটা পরীক্ষা 23 তারিখ। হয়েছে আগামী মাসের 23 তারিখ পর্যন্ত। না জি, স্যার 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ আছে পলিটিক্যাল সায়েন্স হলো শেষ। আচ্ছা, হ্যাঁ, অনেকের হয়তো অন্যান্য সাবজেক্ট থাকার কারণে একটু বেশি যাবে। এখন এই মুহূর্তে যদি না করি তাহলে ওদিকেও একটু প্রবলেম হয়ে যাবে। সরি, আমি একটু কল ধরে নিই। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, অনেক সবার তো নাই হয়তো বা, এখন যাদের আছে তারা একটু মানিয়ে নিতে হবে, কিছু করার নাই। কারণ ওদিকে তা না হলে আমরা সময় পাবো না আবার। হ্যাঁ, ওদিকে আমরা সময় ম্যানেজ করতে পারবো না, এটা হচ্ছে একটা সমস্যা। এদিকে যারা ইমপ্রুভ দিচ্ছ তারা একটু পড়াশোনা করো ইমপ্রুভমেন্ট পরীক্ষার জন্য, যাতে ওদিকে ভালো রেজাল্ট হয়। আর এদিকে পরে যখন আমরা আবার হয়তো মডেল টেস্টগুলো নিব, তখন যদি একটু সময় নিয়ে পড়ে তোমরা একটু কভার করতে পারো তাহলে ভালো হয়। এটা হচ্ছে ব্যাপার। তা না হলে মানে একটু প্রবলেম, মানে মানায় নেওয়া কঠিন হয়ে যাবে। ঠিক আছে তো? কারণ পরবর্তীতে আমরা ওটাকে আবার কভার করতে পারবো না। এই জন্য আগে আগে সবগুলো পড়ে প্রস্তুতি নিলে সমস্যাগুলো কম হয়। তোমরা তো অধিকাংশই সেগুলো বোঝো না, শেষের দিকে এসে সব যখন চেপে যায় তখন তোমরাও চাপাচাপি শুরু করে দাও। আচ্ছা, তো সবার তো আর নাই, বাকি যারা আছো তারা নিশ্চয় পড়তেছো। তো আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান নিয়ে আলোচনা করেছি, রাইডার্স টু দ্য সি নিয়ে আলোচনা করেছি গত দিন পর্যন্ত। তারপরও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আর্মস অ্যান্ড দ্য ম্যান বা রাইডার্স টু দ্য সি নিয়ে, সেটা বলতে পারো। তার আগে একটু বলি তোমাদের, গত পরীক্ষার প্রশ্ন মানে খাতাগুলো আমি দেখে প্রায় শেষ করেছি। আর হয়তো 15-20টা আছে, তো আগামীকালকের মধ্যে আমি দেখে শেষ করতে পারবো। এবং সবাইকে আমি কমেন্টগুলো দিচ্ছি, যার যার মতো কমেন্ট করতেছি। তোমাদের ব্রিফ কোশ্চেনে অনেকে কেউ কেউ উল্টাপাল্টা লিখছো। হ্যাঁ, আমি তো উত্তর দিয়েছি নাকি? আমি উত্তর দেই না লিখে, বলো তো? জি স্যার। হ্যাঁ, আমি উত্তর দিয়ে লিখে দিয়েছি, তারপরও কেমন করে উল্টা উত্তর হয়, যেটা উত্তরের সাথে মিলেই না। বলো, কেউ কেউ ইনকমপ্লিট উত্তর লিখছো, বুঝতে পেরেছো? হ্যামার্শিয়া মানে শুধু ট্র্যাজিক ফ্ল লিখে রাখছো, হ্যামার্শিয়া মিনস ট্র্যাজিক ফ্ল। এইটুকু উত্তরে কি কমপ্লিট উত্তর হবে বলো তো? জি না স্যার। তোমাকে তো একটা কমপ্লিট আনসার নিয়ে আসতে হবে। 1 মার্ক হতে পারে যে তুমি 1 মার্ক বলে ছোটো করে লিখছো, স্যারের মনে মতো না হলে কিন্তু 0 দিয়ে দিবে। ঠিক আছে, তোমাকে একটা কমপ্লিট একটা সেন্স যাতে দেয় এরকম উত্তর লিখতে হবে। আবার কেউ কেউ আছো ব্রড, দেখা যাচ্ছে শর্টগুলো এত বড় করে লিখতেছো, ব্রডে আর টাইম পাচ্ছ না, এতে দেখা যাচ্ছে ব্রড হয়ে যাচ্ছে ছোটো, শর্ট হয়ে যাচ্ছে বড়। আমি তো এটা আগেই বলেছি, একটু টাইম মেনটেন করতে হবে। আমি তো 1 ঘন্টা, আমি তো কম সময় দিচ্ছি না নাকি? প্রত্যেকটা মিনিটকে 3 মিনিট ধরে, মানে প্রত্যেকটা মার্কের জন্য 3 মিনিট ধরেই কিন্তু আমি সময় দিয়েছি। তারপরও তোমরা যদি এখন সময় মেনটেন করে না লেখো তাহলে তো বিপদে তোমরা পড়বাই। এখন শুনবা না, আর পরীক্ষার আগে গিয়ে আরে হামলা হামলি শুরু হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? অথচ সব প্রশ্ন উত্তর সব কিছু দিয়ে দেওয়া আছে, আর বাইরের কিছু নিয়ে তো ঝামেলা করার কিছু নাই। যা কিছু তোমাদের প্রয়োজন তা আমি দিয়ে দিচ্ছি 100%। তোমার তো আর হচ্ছে যে 80 মার্কের প্রশ্নের কি প্রত্যেকটা প্রশ্নের কি কমন পাওয়ার দরকার আছে তোমার? বলো, হুম, বলো, আছে? না স্যার। হ্যাঁ, না স্যার। তাহলে তোমার 8টার ভিতরে 5টা পাইলে তো হবে, আর না হয় 4টা পাইলেও তো হবে। তারপর শর্টের ভিতরে বা ইয়ার ভিতরে, তো সেইগুলোর জন্য তোমার এত হইচই হয়ে যায়, এত ঝামেলা হয়ে যায়, মনে হয় যেন এবার সব সুইসাইড করবে, আর কিছু করার নাই। হ্যাঁ, যাতে সুইসাইড না করতে হয় এই জন্য এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও, যাতে আগামী 3-4 মাস পর যে পরীক্ষার জন্য তুমি বসবা তাতে যেন একটা ভালো প্রস্তুতি হয়ে যায়। হ্যাঁ, তা না হলে ওই পরীক্ষার সময় গিয়ে এই প্রশ্নের উত্তর পাচ্ছি না, এইটা দেওয়া হয়নি নাকি দেওয়া হয়েছে, অথচ আমি আজ থেকে 6 মাস আগে দিয়ে দিয়েছি, তুমি এখনও ঢোকোইনি, তুমি জানোই না কোথায় কি আছে, কত কিছু পাওয়া যাবে এরকম। ঠিক পরীক্ষার আগের রাতের দিন, বুঝতে পারছো? যা দেই নাই তা পড়ার দরকার নাই, যা দিয়েছি তাই পড়ে যাও, বুঝতে পারছো? হ্যাঁ, তো এই জন্য বলছি যা দেওয়া আছে তাই পড়ো, যা দেই নাই তা পড়ার দরকার নাই। এতে ফেল করলে বিশ্বাস এটুকু করো যে ফেল করলেও এইগুলাই পড়ে যাবো, আর আমার দরকার নাই। তো এত হইচই, এত টেনশন, এত কিছু করার কোনো প্রয়োজন নাই, শুধু সময় মতো একটু পড়ে যাও।
আর লেখালেখির ভিতরে হাতের লেখা একটু সুন্দর করতে হবে। অনেকে দেখা যাচ্ছে লিখতেছো কিন্তু ওই সামারির মতো হয়ে যাচ্ছে, গল্প আকারে লিখতেছো, ও দিয়ে মার্ক কম আসবে। হ্যাঁ, একটা ভালো মার্ক পেতে হলে তোমাকে অবশ্যই, আমি তো লিখে দিয়েছি উত্তর, সেই উত্তরটা অনুসারে তোমাকে লিখতে হবে, ওই উত্তর অনুযায়ী রাখো। তুমি ভালো মার্ক পেতে যাচ্ছ অথচ আমারটা তোমার কাছে বড় লাগতেছে। হ্যাঁ, তুমি 6-7 পেতে যাচ্ছ অথচ আমার উত্তর তুমি পড়বা না। আমার মতো বড় উত্তর লিখতে গেলে তোমার মনে থাকে না, এই সমস্যা সেই সমস্যা। এখন তোমার পায়ে ব্যথা কি না ব্যথা সেটা তো আমি দেখবো না। তুমি অলিম্পিকে খেলায় নাম দিয়েছো, তোমার নাম আছে, তুমি এখন জিতবা কি জিতবা না দৌড় দাও। এখন দৌড়ের সময় তোমার পায়ে ব্যথা নাকি পিছনে মানে জুতা ছিঁড়ে গেছে নাকি তোমার জ্বর আসছে, ওটা কেউ দেখতে যাবে বলো? ওগুলো কেউ দেখতে যাবে? বলো। এখন তোমার কোটেশন মনে থাকে না, এই কোটেশন মনে থাকে না বলে তুমি কোটেশন ছাড়া লিখলে কি তোমাকে 6 দিবে? তাহলে লিখে আসবা নিচে নোট দিয়ে যে স্যার আমার কোটেশন তো মনে থাকে না, তাই আমি কোটেশন দেই নাই, কিন্তু আমি কোটেশন সব জানি। এটা লিখলে কি মার্ক বেশি দিবে? হ্যাঁ বলো তো, দিবে? তাহলে ওইগুলো বলে তো আমার লাভ নাই যে স্যার আমি কোটেশন মনে থাকে না কিন্তু আমি তো বই পড়েছি, টেক্সট আমি পড়েছি কিন্তু কোটেশন মনে থাকে না, আমার সব কোটেশন জানা আছে, দয়া করে আমাকে মার্ক দিয়ে দিন। এরকম করে লিখে আসবা সবাই। আর ইন্ট্রোডাকশন কনক্লুশন বারবার বলতেছি যে ওইগুলো হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, তারপরে তোমরা 2-3 লাইন করে কোনোরকমভাবে একটা লিখে দিচ্ছ, ঠিক আছে? যা তা লিখে দিচ্ছ, ওইভাবে করে মার্ক হবে না। যদি ভালো রেজাল্ট করতে চাও ওইসবে হবে না। আমি উত্তর লিখে দিয়েছি, ওইগুলোকে ফলো করো, ওইগুলোকে ফলো করো, মরবা না বাঁচবা ওইগুলো দিয়ে মরো। আমি তো বললাম যে মরলে ওইগুলো নিয়ে মরো, বাঁচতে ওইগুলো নিয়ে মরো, আর বাড়তি কোনো কিছু ভাবার দরকার নেই, ওখানে যথেষ্ট আছে, ঠিক আছে? এত কিছু বলেও তোমাদের হবে না, তারপরও তোমরা একদম মারামারি কাটাকাটি, মাথা খারাপ হয়ে যাবে, কিচ্ছু করার নাই। হ্যাঁ, তো তোমার দুর্বলতা তোমার জন্য, এটা পরীক্ষার হলে স্যারের জন্য না। অতএব তুমি পারবা কি পারবা না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি পারো না, তুমি কম নাম্বার পাবা, তুমি পারো, তুমি বেশি নাম্বার পাবা, এই হচ্ছে ব্যাপার। তুমি অসুস্থ ছিলা কিনা, তোমার কেউ মারা গেছে কিনা, তোমার কেউ হয়েছে কিনা, তুমি নিজে অসুস্থ ছিলা কিনা, তুমি পড়তে পারো নি কিনা, তোমার বই নাই কিনা, হ্যাঁ, এসব কিচ্ছু যায় আসে না। তুমি লিখবা, তোমাকে মার্ক দিব, তুমি লিখবা না, তুমি মার্ক পাবা না, জাস্ট এইটুকু কথা। এখন গাইডে যদি উত্তর ভুল থাকে তাতে কি স্যার কি করবে যে না এই উত্তরটার ওই গাইডে ভুল উত্তর ছিল তাই ছাত্রছাত্রীটা ভুল পড়েছে, এখন উত্তরটা যাই লিখুক আমি মার্ক দিয়ে দিব? এরকমটা হবে বলো? এখন অ্যাজ ইউ লাইক ইটে আমি ভুল করে কমেডি লিখে দিছি, কিন্তু ওটা হওয়ার কথা রোমান্টিক কমেডি। এখন আমি মিলন স্যার ভুল লিখছি বলে তুমিও পরীক্ষায় ভুল লিখে আসবা, এখন স্যার কি মার্ক দিয়ে দিবে? যে কোনো এক স্যার ভুল করেছিল এই জন্য মার্কটা সঠিক করে দিয়ে দেওয়া উচিত? দিবে কেউ বলো? না স্যার। অতএব যেটা যেমন সেটাকে তেমনভাবে নিয়ে পড়াশোনা করো। আচ্ছা, তো যাও, অনেক কিছু বললাম, তারপরেও দেখাচ্ছে যে আমি তো সবাইকে কমেন্ট করেছি, আমি দেখো এতগুলো প্রত্যেকের ইনবক্সে ঢুকে চেক করতেছি, ঠিক আছে? শুধু তোমরা হচ্ছে ব্যস্ত, আমরা টিচাররা তো ব্যস্ত না, বুঝতে পেরেছ? আমরা আবার বেশি ব্যস্ত থাকি না, তোমরা স্টুডেন্টরা খুব ব্যস্ত থাকো, খুব ব্যস্ত থাকো, তোমাদের কাজের অভাব নাই, ঠিক আছে? তো আমরাই একটু আমাদের সময়ের অনেক অভাব আছে, ঠিক আছে? তো আমাদের কাজ টাজ নাই। হ্যাঁ, আমরা সব কিছু করতে পারি, শুধু তোমরা করতে গেলে তোমাদের এত ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, তোমাদের অনেক ব্যস্ততা, পড়াশোনা করতে এসে ব্যস্ততা দেখাতে গেলে হবে না। তোমার রাত জেগে হোক, তোমার খাওয়ার বন্ধ করে হোক, তোমাকে অন্যের কাছে সময় দেওয়া বন্ধ করে হোক, তোমার সময় তোমার নিজেকেই বার করতে হবে, এটা কিছু নেই। এই যে মনে করো আমি যদি অজুহাত দেখাই, মনে করো আমি তোমাদের ক্লাস নেওয়াতে অজুহাত দেখাই যে আমার সময় নাই, আমি তোমাদের খাতা দেখতে পাচ্ছি না, তুমি কি আমার কাছে পড়বা? বলো, পড়বা কখনো? পড়তে আসবা? বাস্তব কথা বলতে হবে, তো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হবে। আমি তোমাকে ঠিকমতো ক্লাস নিচ্ছি না, তুমি আমার টাকা দিয়েছো, তোমার পরীক্ষা নিচ্ছ, তোমার খাতা দেখতেছি না, তোমাকে ঠিকমতো গাইডলাইন দিচ্ছ না, তুমি আমার কাছে থাকবা? বলো তো। তাহলে তোমার আমি পরীক্ষা নিয়েছি, আমি আমার মাথায় বোঝা নিয়েছি, আমাকে সেটা সকালে হোক, ভোরে হোক, খাইতে গিয়ে হোক, দুপুরে হোক, বিকালে হোক, সন্ধ্যায় হোক, আমার খাতা আমাকে চেক করতেই হবে, কারণ আমি দায়িত্ব নিয়েছি তোমার। তুমি আমাকে দায়িত্ব দাওনি, আমি নিয়েছি, আমি পোস্ট দিয়েছি, তুমি টাকা দিয়েছো, অতএব তুমি আমার উপরে একটা চাপ দিয়েছো। অতএব এই চাপ আমি ব্যস্ত থাকি না, আমি অসুস্থ না, আমার পরিবার অসুস্থ, এসব অজুহাত দেখাতে গেলে তোমার কাছে তো চলবে না। আমি টাকা নিয়েছি মানেই আমি দায়বদ্ধ তোমাকে সার্ভিসটা দেওয়া। অতএব আমি দেখো খাতা কখন দেখি? সকালে ঘুম থেকে উঠে দেখি, ক্লাস নিতে ফাঁকা থাকলে দেখি, ঠিক আছে? তো আমি ট্যাব সবসময় হাতে নিয়ে ঘুরি, কোনো জায়গায় বন্ধুর সাথে গল্প করতেছি, হাতে নিয়ে 2-4টা দেখে ফেলতেছি, বাড়ির যাচ্ছি দেখতেছি, ঘুমানোর আগে 2টা দেখতেছি, খাওয়ার আগে দেখতেছি, বসতে গেলে দেখতেছি। আমার এইভাবে করে মেকআপ তোমার করতেই হবে। আমি অজুহাত দেখালে তো হবে না, আমি অসুস্থতার অজুহাত দেখালে তো হবে না, আমি তো টাকা নিয়েছি।
তোমাকে তোমার সার্ভিসটা বুঝাই দেওয়ার দায়িত্ব আমার, আমি আমারটা বুঝাই দিব। এখন তুমি তোমারটা বুঝে নিবা কিনা তোমার নিজস্ব ব্যাপার, ঠিক আছে? অনেকেই পরীক্ষাগুলো দিচ্ছ না এবং জানানোরও প্রয়োজন মনে করছো না যে স্যার আমার হয়তো সবার তো আর না, ইমপ্রুভমেন্ট কি সবার আছে? এখানে যারা আছো সবাই কি আছে, এই ব্যাচে যারা আছো? হ্যাঁ, তাহলে আমি তো আমার মতো খাতা দেখতেছি, ইনবক্সে ঢুকতেছি, পরীক্ষা দাওনি, আমি লিখে দিচ্ছি তুমি পরীক্ষা দাওনি, তাহলে তুমি আমাকে জানাই দাও যে স্যার আমার ইমপ্রুভমেন্ট আছে, আমি পরীক্ষাগুলো এখন দিব না, পরে দিব। এটা বলারও প্রয়োজন মনে করছো না। আমার সবাইকে আলাদা করে লিখতে হচ্ছে তুমি কেন পরীক্ষা দাওনি, তুমি কেন টেস্ট দাওনি, এটা সবাইকে লিখতে হচ্ছে। তা তোমাদেরও আমার যেমন একটা দায়বদ্ধতা আছে, যদি 5 মিনিট দেরি করি ক্লাস শুরু করতে, আমাকে আগে বলে দিতে হবে যে আমি 5 মিনিট পরে তোমাদের ক্লাসটা শুরু করব। আমার মনে হয় তোমাদেরকে আমি 5 মিনিট দেরি করে না বলে ক্লাস শুরু করছি এরকম সময় মনে হয় খুব কম হয়েছে, নাকি? এরকম রেকর্ড আছে? 2-1 দিন থাকতে পারে, হয়তো ভুলে আমার মিস হয়ে যেতে পারে। হ্যাঁ, যে 5 মিনিটও আমি দেরি হয়েছে আমি তোমাদের না বলে চুপচাপ আছি, এরকমটা মনে হয় 2-1 দিন ঘটতে পারে, আমি জানি না। কিন্তু আমার বললাম তো, দেরি হলে আমার খারাপ লাগে, ঠিক আছে? তো তোমাদের নিজের জন্য করবা। তুমি যদি পরীক্ষা না দাও, আমাকে সরি বলার কিছু নেই, নিজেকে একটু সরি বলবা যে আমি একটু পিছিয়ে গেলাম, আর একজন হয়তো এটা পেরে গেছে, এরকম চ্যালেঞ্জ নিতে হবে নিজের ভিতরে। কারণ সব কিছু গুছিয়ে দেওয়া আছে, তুমি কেমন করে পারবো? যে বললাম, খাইতে গিয়ে না, বসতে গিয়ে না, উঠতে গিয়ে আমি তোমার খাতা তোমাকে চেক করে দিব এই 1 সপ্তাহের ভিতর। না পারলে আমি বলে নিব যে আমি সরি, আমি এখনো পারিনি, আমার এই সমস্যার জন্য আমি কমপ্লিট দেখতে পারিনি, আমি বলে দিব। কিন্তু আমি কাউকে অপেক্ষায় রাখবো না যে সে স্যার তো কিছুই বলছে না, আমার খাতা কি দেখতেছে না, এরকম অপেক্ষায় রাখা যাবে না। যেটা দেখার কথা বলবো সেটা আমি দেখবই, মিস হলে পারে, হয়তো বা হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। ওকে, তো যাই হোক, এই জন্য তোমাদের বলছি যে একটু দায়বদ্ধতার দিকে দাঁড়াও, নিজের প্রতি দায়বদ্ধ হও, অন্যের প্রতি না। সবসময় অন্যকে ঠকানোটাও নিজের প্রতি দায়বদ্ধতার ব্যাপার, বুঝতে পারছো? হ্যাঁ, যে তুমি কাউকে ঠকিয়েছো মানে যাকে ঠকিয়েছো এটা তার বিষয় না, এটা তোমার নিজস্ব বিষয় যে তুমি ঠকবাজ, ঠিক আছে? তো আমি একজন ঠকবাজ যে আমি তোমাকে ঠকিয়েছি, অতএব তার কিছু যায় আসে না যাকে আমি ঠকিয়েছি, কারণ সে তো জানেই না যে আমি তাকে ঠকিয়েছি, কিন্তু আমি জানি যে আমি তাকে ঠকিয়েছি, অতএব আমি আমার কাছে ঠকবাজ। আর সে যখন জানবে তখন তো বিশ্বাসটা পুরোপুরি হারিয়ে যাবে, আমি তার উপরে বা সে আমার উপরে আর কখনোই বিশ্বাস করবে না। যাই হোক, প্রথমে বলো রাইডার্স টু দ্য সি, যেহেতু গতকালকে হয়তো কারো কোনো সমস্যা থাকতে পারে, যদি কারো সমস্যা থাকে একটু বলতে পারো রাইডার্স টু দ্য সি নিয়ে। যারা পরীক্ষা দিয়েছো পড়োনি তাদের বিষয়টা আলাদা, তোমরা অন্য সময়ে যেগুলো মিস হয়ে যাচ্ছে, হয়তো শুক্র শনিবারে তোমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপরে একটা টাইম দিব, সেই টাইমে তোমরা একটু এগুলো নিয়ে কভার করতে পারো। কিন্তু যারা রেগুলার আছো, যাদের ইমপ্রুভমেন্ট পরীক্ষা চাপ নাই, তারা অন্তত পড়াটা চালিয়ে যাও। হ্যাঁ, তা বলো, হাত তোলো সবাই, রাইডার্স টু দ্য সি নিয়ে হাত তোলো। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছিল? আমি না নাকি? জি স্যার। হ্যাঁ বলো, কি অবস্থা? স্যার আমাদেরকে কালকে রুটিন দিচ্ছে, যে দুইটা রুটিন দিচ্ছে, একটা হচ্ছে ইনকোর্স আর একটা হচ্ছে মূল্যায়ন, 12টা থেকে 4:30 পর্যন্ত। তো আমার প্রথমে আস্তে আস্তে হয়তো স্যার 5টা ক্লাস হয়ে যাবে, আমি হয়তো মাঝে ক্লাসে জয়েন নাও করতে পারি, আবার আমি বেশি হয়ে গেলে স্যার আমি হয়তো আবার মানে আপনার পরীক্ষাগুলো একটু করে অ্যাটেন্ড নাও করতে পারি। আচ্ছা, ওটা মেসেঞ্জারে লিখে দিবা। আমি তো আগে বলেছি তোমাদের প্রথম যখনই ইয়াটা হয়েছে তখন আমি কিন্তু বলে দিয়েছি, বলি নাই রেগুলার ব্যাচের সময়, যে শেষের দিকে কিন্তু সব ঝামেলা একসাথে পাকবে কিনা বলো? এগুলো কিন্তু আমি আগেই বলে দিয়েছি, যে যেটা পড়াশোনা করা সেটা। আমি প্রশ্নগুলো কেন দিয়ে দিয়েছি বলো? আমি প্রশ্নগুলো কেন দিয়ে দিয়েছি আগে বলো? যাতে তোমার এই সময়ের যে চাপগুলো, এই যে দেখো এখন তো তোমার পরীক্ষা আছে, তোমার চাপ লাগবে কেন বলো তো? কারণ তোমার তো আগের পড়া, তোমার চাপ লাগার তো কথা না। বলো, তোমার যে পরীক্ষাগুলো নিবে সেগুলো কি আমি যা পড়াচ্ছি তার বাইরে নিবে বলো তো? না স্যার, আপনার প্রিপারেশন নিচ্ছি, আপনাগুলো থেকে স্যার প্রিপারেশন নিচ্ছি। তাহলে নিচ্ছ তো এখন, তাহলে আমারটাও দিতে পারছো না, আবার ওই পরীক্ষার জন্য টেনশনে আছো কেন? সেগুলো তো অনেক আগে হয়ে গেছে। হয়তো দেখাচ্ছে আমাদের রোমান্টিক পোয়েট্রি বা হিস্ট্রির হয়তো 2-1টা চ্যাপ্টারে তোমার সমস্যা থাকতে পারে, যেগুলো 1 মাস রিসেন্টলি 1 মাস হয়েছে সেগুলোর ক্ষেত্রে, কিন্তু আগেরগুলো তো সমস্যার কথা না। এই যে ড্রামা নিয়ে তো সমস্যার কথা না, কারণ ড্রামা তো আজ থেকে 4 মাস আগে পড়ানো শেষ, মিনিমাম 4 মাস আগে পড়ানো শেষ। এমনকি পোয়েট্রি তো এই যে শুধুমাত্র যে কিটস বা শেলি, আরও তো 3টা আছে, যে 3টা থেকে তো অনেক আগে শেষ কিনা বলো? হ্যাঁ, তাহলে মূল কথা হলো যে আমি যখনই দিয়ে দিয়েছি তোমাদের আগে বলেছি যে চাপ কিন্তু আসবে শেষের দিকে, তোমার টেস্ট আসবে, ইনকোর্স আসবে, তোমার আমার
এক্সাম প্রিপারেশন আসবে, সব একসাথে বাঁধবে। তখন যাতে এলোমেলো করে না ফেলো। কিন্তু আগে তাকে আরাম টারাম করে পড়াশোনা না করে এই শেষের দিকে এসে তোমাদের কিন্তু ঝামেলা প্রত্যেকবারই বাঁধে। এটা ফার্স্ট ইয়ারেও হয়েছিল, এটা সেকেন্ড ইয়ারেও হবে, এটা থার্ড ইয়ারেও হবে। থার্ড ইয়ার তো আরও বেশি হবে, কারণ থার্ড ইয়ারে এখন তোমার 4টা সাবজেক্ট মেজর, তখন থার্ড ইয়ারে 8টা সাবজেক্টই মেজর। এখন আছে 6টা, তার ভিতরে 2টা হচ্ছে, আসলে এখানে নন মেজর বলে কিছু নাই, সবগুলোই মেজর, কিন্তু ইংলিশে হচ্ছে 4টা, 2টা বাংলায় আছে। কিন্তু থার্ড ইয়ারে 8টাই হচ্ছে ইংরেজিতে। তারপরেও এখনকার থেকে ওগুলা আরও মানে কি বলবো তাহলে 3 থেকে 4 ডবল বেশি পড়াশোনা। ঠিক আছে, তখন কথা বলাই বন্ধ করে দেওয়া আমার সাথে, যে কথা বলার টাইম পাবে না, এত ব্যস্ত থাকতে হবে, এত ইয়া করতে হবে। ঠিক আছে, ওই জন্য সমস্যা নেই, এখন লিখে দিবা, যার যদি সমস্যা থাকে একটু লিখে দিবা যে স্যার আমি এই সমস্যায় আছি, আমি পরীক্ষাগুলো আমার দায়িত্ব, আমি পরে দিয়ে দিব। এটা লিখে দিবা যাতে আমাকে তোমার কাছে প্রশ্ন করতে না হয় যে তুমি কেন দাওনি। এতে তুমিও বিরক্ত হতে পারো যে স্যার শুধু আমাকে এই মেসেজ দেয়। ফার্স্ট ইয়ারতে একটা মেয়ে এরকম বলেই বসলো যে স্যার আমাকে আর মেসেজগুলো দিয়েন না, আমি লজ্জিত। আমি তুমি আগে বলে দিবা যে স্যার আমি আপনার পরীক্ষার মধ্যে নাই, আপনি কিছু বলেন না, আপনার টিটগুলো আমি পড়তেছি, কিন্তু পরীক্ষা দেওয়ার টাইম আমার মতো হবে না, আমি আমার মতো পড়বো, এটা বলে দিতে হবে মেসেজে। ঠিক আছে, যে স্যার আপনার ম্যাটেরিয়ালসগুলো আমি নিচ্ছি, কিন্তু আপনার মতো করে আমি চলতে পারছি না, এটা হলো আমার সমস্যা। তাহলে তো আমি তোমাকে কিছু বলবো না, বলবো কি বলো? আচ্ছা, তো না অযথা সময় নষ্ট করছি, আর সময় নষ্ট করবো না। বলো, রাইডার্স টু দ্য সি নিয়ে যদি কারো সমস্যা থাকে একটু হাত তোলো, যদি সমস্যা না থাকে আমরা লায়ন অ্যান্ড দ্য জুয়েলে চলে যাব। লায়ন অ্যান্ড দ্য জুয়েলের টেক্সটটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমিনা লিখেছেন সমস্যা নাই, ওকে ভেরি গুড, সমস্যা না থাকলে তো খুশির বিষয়। এখন তাহলে আমরা লায়ন অ্যান্ড দ্য জুয়েলের ক্ষেত্রে আসি। প্রথমে লায়ন অ্যান্ড দ্য জুয়েলের টেক্সটটা তো আমরা সবাই পড়েছিলাম নাকি? আর যারা নতুন আছো তারা নিশ্চয়ই ভিডিও ক্লাসগুলো দেখেছো, তাই তো? আচ্ছা বলো, তো লায়ন অ্যান্ড দ্য জুয়েলের রাইটারের নাম কি? উনি কোন দেশীয় রাইটার? আবার বলো, উচ্চারণটা ভালো করে বলো একজন। ওলে সোইনকা। হ্যাঁ, ওলি সোইনকা। হ্যাঁ, তার নামটা অনেক বড়, আরো কিছু আছে। হ্যাঁ, হ্যাঁ, তিনি কোন দেশের রাইটার? নাইজেরিয়ান। আচ্ছা, নাইজেরিয়ান রাইটার। মানে তিনি কি হোয়াইট পিপল আর ব্ল্যাক পিপল? হ্যাঁ, তিনি একজন ব্ল্যাকিশ, তাই তো? ব্ল্যাকি বললে হবে না, ব্ল্যাকি আবার আমাদেরকে বলে, রবীন্দ্রনাথকে যেমন ব্ল্যাকি বলেছিল। আচ্ছা, তো এখন তিনি যে নাটকটা লিখেছেন এটা কোন সমাজের? এই লায়ন অ্যান্ড দ্য জুয়েলের যে স্টোরিটা তিনি দেখিয়েছেন আমাদের, এটা কোন সমাজের কাস্টম বা প্রথা অনুসারে তিনি লিখেছেন বলো তো? বলো, কালচারের নাম কি? ট্র্যাডিশনাল সোসাইটি। হ্যাঁ, সেই সোসাইটিটার নাম কি? ওয়েস্টার্ন তো নাই। ওয়েস্টার্ন কেন? হ্যাঁ, আজিম লিখেছে ওয়েস্টার্ন, এটা তো ওয়েস্টার্নের সাথে লিঙ্কই নাই। হ্যাঁ, আফ্রিকান তো ঠিক আছে, আফ্রিকান তো ঠিক আছে, কিন্তু একটা নিজস্ব ওদের কালচার আছে, ওদের নিজস্ব একটা সোসাইটি আছে, সেটা কি? হ্যাঁ, ইউরোপীয় কালচার। ঠিক আছে তো? এটা তো সেটাই তো আমি চাচ্ছি যে ওটার ইউরোপীয় কালচার। হ্যাঁ, ওটার বানানটা ঠিক রাখবা, সবাই বইয়ে থেকে পড়বা যে ওই কালচারের উপর ডিপেন্ড করছে। ওই কালচারে দেখো কি, হ্যাঁ, ওইটাকে অনেকে ওয়েস্টার্ন কালচার বলতেছে, এটা ওয়েস্টার্ন কালচার না, এটা আফ্রিকান কালচার, কিন্তু আফ্রিকার নিজস্ব দেশীয় যে কালচারটা সেটা হচ্ছে ইউরোপীয় কালচার। ঠিক আছে তো? নাইজেরিয়ার একটা গোষ্ঠীর মধ্যে, সেখানে আমরা তো নাটকটা পড়েছি, তাহলে এখানে কি কি সিস্টেম আছে বলো? ওরা কোন মানে প্রধানত যে স্টোরিটা আমরা দেখলাম, এইটা রিলিজিয়ানটা কি? এটা কি খ্রিস্টিয়ান রিলিজিয়ান, ইসলাম, হিন্দুইজম, নাকি ওরা ওই যে মানে কি বলবো, মাল্টিথেইজম যেটা বলা হয়, বিভিন্ন গডে বিশ্বাসী, বহু গডে বিশ্বাসী, ওটাতে নাকি? হ্যাঁ, প্যাগানিজম যেটা, হ্যাঁ প্যাগানিজম। ওখানে অবশ্য খ্রিস্টিয়ান কালচারেরও কিছু ব্যাপার এসেছে, তাই না? হ্যাঁ, খ্রিস্টিয়ান কালচারেরও কিছু ব্যাপার এসেছে, হ্যাঁ, যেটা লাকুলের মাধ্যম দিয়ে আমরা পাচ্ছি, তাই না? হ্যাঁ, যেখানে কিছু কালচার একটু এসেছে, খ্রিস্টিয়ান ব্যাপারটা এসেছে, বা বিবলিক্যাল কিছু রেফারেন্স এসেছে, কিন্তু ততক্ষণে হয়তো বা খ্রিস্টিয়ানিটি পুরো সমাজটায় কি বলো প্রচার হয়নি বা গ্রহণ করেনি। তো এই জন্য আমরা ওখানে কিছু কিছু বিষয় পাচ্ছি যেটা খ্রিস্টিয়ানিটিকে নির্দেশ করে না, ওটা পুরো সেই প্যাগানিজমের ওই সেন্সটাকে, ওদের ইউরোপীয় কালচারের ওখানকার গড গডেসকে নির্দেশ করে। প্যাগানিজম কথাটা মেনলি ওয়েস্টার্নের সাথে যায়, ঠিক আছে তো? ওয়েস্টার্নের সাথে যায়। আর হিন্দুইজম, এখানেও তো মাল্টি গড আছে,
তাই না? এটাও কিন্তু আমরা প্যাগানিজম বলি না, বলছি কি এটা হিন্দুইজম, হ্যাঁ, যেখানেও অনেকগুলো গডের বা দেবদেবীর বিশ্বাসের ব্যাপার রয়েছে। হ্যাঁ, তো একেশ্বরবাদ ধর্ম হচ্ছে কয়টা বলো তো? একেশ্বরবাদ ধর্ম হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে ইহুদি, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম, এই ব্যাপারটাই এসেছে, তাই না? তো এইগুলো বাদ দিয়ে বাকি সবগুলোই প্যাগানিজমের মধ্যে পড়ে, যেখানে মাল্টি গডের ব্যাপারটা আসছে। তাদের মধ্যে একটা, ওদের দেখো ওদের গডগুলো আবার ভিন্ন। যেমন ওয়েস্টার্ন প্যাগানিজমে কি ছিল? জিউস ছিল, তাই তো? তারপর হচ্ছে হেরা টেরা ইত্যাদি ছিল। কিন্তু ওখানে কি পাচ্ছি আমরা? ওগান পাচ্ছি বা এরকম কিছু দেবতার নাম পাচ্ছি, তাই নাকি? সেটা কিন্তু আর ওদের সাথে আবার মিলছে না। আচ্ছা, তো যাই হোক, ওটা গেল। আমাদের এখানে মেজর ক্যারেক্টার কয়টা বলো তো? হু আর দ্য মেজর ক্যারেক্টার? তিনটা। কি কি? তিনটা? কেন চারটা না? কেন সাদিকও কোনো ইফেক্ট ফেলেনি এই জায়গায়? সাদিকও, হ্যাঁ সাদিকও আছেন এখানে, বলো। জি স্যার। সাদিকও কোরাসের কাজ করতে। হ্যাঁ, সেটা তো এখানে নিশ্চয়ই আমরা এই চারটার নামই করব, ঠিক আছে? তো এই চারটার নাম আমাদেরকে অন্তত বলতে হবে, কারণ সে কিন্তু একটা বড় ধরনের ইফেক্ট তার ডায়ালগের ভিতরে এই ড্রামাতে ফেলেছে, বুঝতে পেরেছো? যদিও এখানে আমাদের তিনজনকে আমরা পাচ্ছি, যে মেইনলি এখানে তিনটা, মানে কি বলবো, এখানে তিনটা ক্যারেক্টার দিয়ে তিনটা বিষয়কে বোঝানো হয়েছে। প্রথমত মনে করো সিডি রিপ্রেজেন্ট করছে কি বলো তো? সিডি কি রিপ্রেজেন্ট করছে? জুয়েল। হ্যাঁ, জুয়েল। আচ্ছা, জুয়েলের থেকেও দেখো এই জায়গায় একটু খেয়াল করো, সিডি হচ্ছে দুইজনের মধ্যে একজনকে চয়েস করেছে। একজন হচ্ছে মডার্নিজম, ওয়েস্টার্ন কালচার, আর একটা হচ্ছে কি ট্রেডিশনাল কালচার। ট্রেডিশনাল কালচারকে কে রিপ্রেজেন্ট করছে বলো? বারোকা, তাই না? হ্যাঁ, আর মডার্ন এডুকেশন, হ্যাঁ, সেটাকে কে নির্দেশ করছে? লাকুনলে। হ্যাঁ, সিডি আলটিমেটলি কোনটাকে চুজ করলো বলো? বারোকাকে, তাই তো? ট্রেডিশনকে। ওই জায়গায় কিন্তু দেখো ব্রড কোশ্চেনটা খেয়াল রাখো, এই ব্রড কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমি যে কোশ্চেনগুলো দিয়েছি একটু ভালো করে প্রস্তুতি নিবা আগে, তারপর অন্যান্য বিষয় নিয়ে ভাববা। হ্যাঁ, ওই যে বললাম যে ওই তিনজনই তো রিপ্রেজেন্ট করছে, কিন্তু সাদিকও তো যখন তোমাকে বলবে যে মেজর ক্যারেক্টার কোনগুলো, তখন তুমি চারজনের নামই বলবা, কিন্তু তখন আমি যখন একটা ব্রড কোশ্চেন আলোচনা করছি তখন ফোকাস পয়েন্টসটা দেওয়া হচ্ছে এই জায়গায়, তাই না? হ্যাঁ, এইখানে দেখো বলছে কি অ্যাবাউট দ্য ভিক্টরি অফ ট্রেডিশনাল ওভার ওয়েস্টার্ন ওয়ান্স। হ্যাঁ, ওয়েস্টার্ন, তাই তো, কালচারের উপরে ট্রেডিশনাল কালচারের যে একটা বিজয়, সেটা এখানে দেখানো হচ্ছে, যেটার মাধ্যমে দেখানো হচ্ছে কি যে আমাদের সিডি যখন বারোকাকে পছন্দ করলো, সেটা মানেই সে ট্রেডিশনাল কালচারকে বা ট্রেডিশনাল ভ্যালুকে পছন্দ করেছে। সে কিন্তু যেভাবে দেখাচ্ছিল, যেভাবে লাকুনলে তাকে কনভিন্স করার চেষ্টা করেছে, তাই না? যে তোমাকে আমি একসাথে বসিয়ে খাওয়াবো, তাই না? তোমাকে আমি আমার সাথে নিয়ে চলবো, পাশাপাশি হাঁটাবো, ঠিক আছে তো, ইত্যাদি ইত্যাদি। তা দিয়ে তো সিডির তো পছন্দ হওয়ার কথা না বলো তো? যে আমাকে এই ছেলেটা এত ভালোবাসে, একদম সমতা বিধান করবে, তারপরে কিন্তু সে গ্রহণ করেনি, ঠিক আছে তো? তারপরে সে কিন্তু গ্রহণ করেনি, সে আলটিমেটলি গ্রহণ করেছে দেখো ওই ট্রেডিশনাল যে ভ্যালু, তাদের যে মেন্টালিটি, সেটাকেই, এইটাকে কিন্তু এখানে দেখাতে হবে। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছ? বুঝি না, বলো। হ্যাঁ, এটাই। হ্যাঁ, এটাই হলো আমাদের এই পুরো ড্রামার মেইন থিম, ঠিক আছে তো? অতএব এই থিমেটিক এই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, তারপরে আমরা যেটা পড়তেছি, আমরা দেখলাম যে গল্পটা যেভাবে এসেছে, গল্পের কিন্তু প্লট বা কাহিনী কিন্তু কম, তাই না? কিন্তু এখানে ডায়লগটা একটু বেশি, তাই না? ডায়লগ বেশি, অতএব ডায়লগের মাধ্যমে, এখানে একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে? এটা 2024 হবে, 2023 হয়ে আছে এখনও, এই জায়গাটা একটু ঠিক করে নিবা। সবসময় তো চেঞ্জ টেঞ্জ করতে গিয়ে এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, এই জায়গাতে 2024 হবে। আচ্ছা, তো এখন আমরা দেখলাম যে এখানে কয়টা ইয়া আছে বলো তো? ভাগ আছে কয়টা এই ড্রামাতে? ভাগ আছে কয়টা? তিনটা, তাই তো? তিনটা বেলাকে নির্দেশ করছে। প্রথমটা কি? মর্নিং, না? মর্নিং, নুন, জি স্যার, আচ্ছা, নাইট। হ্যাঁ,
নাইটে দেখলাম যে অলরেডি একদম বশ করে নিল আর কি, সিডিকে বশ করে ফেলেছে বারোকা, ঠিক আছে তো। আর এরপর হচ্ছে এখানে কাহিনীমূলক বিষয়টা অযথা আমাদের জেনে লাভ নেই, ঠিক আছে তো। এখানে কাহিনীটা মূল কথা না, এখানে যে ওদের কথোপকথন হয়েছে, ডায়লগের ব্যাপারটা এসেছে। দেখো বিশেষ করে ওয়েস্টার্ন কালচারকে বা মডার্ন ট্রেডিশনকে কিভাবে ছোট করা হয়েছে, তাই না? যখন একবারে তো লাকুনলের মাধ্যমে তো দেখানো হয়েছেই, তার সাথে একজন স্ট্রেঞ্জার এসেছিল, তাই না? স্ট্রেঞ্জার এসেছিল। এখন সেই স্ট্রেঞ্জারের সাথে শেষের দিকে যে ধরনের আচরণ হয়েছে, তাকে নেশা করিয়ে দেওয়া, তাই না? তারপরে তার মদ টদ খেয়ে বমি করা থেকে শুরু করে সব কিছু দিয়ে দেখানো হয়েছে যে এইটার মাধ্যমে দেখানো হয়েছে কি, যে একটা ট্রেডিশনাল কালচারের মধ্যে এসে ওইরকম আধুনিক কালচার পুরো মাতাল হয়ে যাচ্ছে, ঠিক আছে? মডার্ন কালচার বা মডার্ন ভ্যালু কাজ করছে না, ঠিক আছে তো, ওখানে কাজ করছে না। বুঝতে পেরেছো? যে সে মোটর সাইকেল নিয়ে এসেছে, তাই তো। তারপর হচ্ছে ওয়ান আইড বক্স মানে কি বলো তো? ওয়ান আইড বক্স কি? ক্যামেরা। তারপর হচ্ছে ওয়ান আইড বক্স মানে হচ্ছে কি, মোটর সাইকেল না, ওই ক্যামেরা। আর হ্যাঁ, আর ইয়া কি ছিল, মানে ওই ঘোড়া বলতে কি বোঝানো হচ্ছিল, মানে মোটর সাইকেল বলতে মোটরসাইকেল ছিল কি সেটা? হ্যাঁ, ডেভিল হর্স। হ্যাঁ, ডেভিল হর্স। আর একটা কি ছিল, 4 চাকার গাড়ি, ই আনছিল না, পরে কার আনছিল, কার প্রথমবারে তো ডেভিল হর্স আনছিল, তারপরে দ্বিতীয়বার কি আনছিল, কার আনছিল? হ্যাঁ বলো, হ্যাঁ 4 চাকার গাড়ি যেটা নাকি, হ্যাঁ হ্যাঁ সেটা। যাই হোক, এখন তারা তো ওই যে নাটক করলো না, স্টেজ করলো না ওই 4 চাকার গাড়ির, যেটা ড্রাইভার হলো কে, এই জায়গায় ড্রাইভার হয়েছিল কে বলো? স্ট্রেঞ্জারের অভিনয় করেছিল কে? হ্যাঁ, লা করলে। তারপর হচ্ছে 4টা মেয়েকে নিয়ে কি করা ছিল, 4 গার্লস বিকেম দ্য 4 হুইলস, হ্যাঁ স্টেজে ওইটা রিপ্রেজেন্ট করা হয়েছিল। হ্যাঁ, তারপরে ক্যামেরা দিয়ে ছবি তুলতে গিয়ে, মানে সিডির ছবি তুলতে গিয়ে কি কি ঘটনা ঘটেছিল, ওই না সিডি তো না, অন্য একটা লেডির, আর সিডি তো হ্যাঁ। তো এখানে সবচেয়ে আরেকটা বড় ধরনের ভূমিকা পালন করেছে এখানে, যে ওই যে ওয়ান আইড বক্স দিয়ে যে ছবি তুলেছিল, এই ছবি তুলে সেটার ম্যাগাজিনে পাবলিশ করার পর সিডির মানসিকতা কেমন হয়েছিল, হোয়াট ওয়াজ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ম্যাগাজিন, বলো তো? সিডি নিজেকে কেমন ভাবতে শুরু করলো বলো? নেক্সট লেভেলের। হ্যাঁ, হ্যাঁ সে মনে করছে আমার মতো এত সুন্দরী, এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ ব্যক্তি আর তার গ্রামে নেই। তার গ্রামের নাম কি? হ্যাঁ, নিজেকে বড় মনে করতেছে, কারণ 12টা ছবি আছে কোথায়, ওই এক কোনায় এক ল্যাট্রিনের পাশে। হ্যাঁ, তাতে কি মনে করছে যে 12টাও তার সমান না। এমনকি সে শেষে যখন নাইটে যখন গেল সাদিকুর দ্বারা প্রভাবিত হয়ে, তখন আসলে সে কি করতে গেছিল বলো তো? মানে ওখানে টিজ করতে গেছিল, মেনলি টিজ, তাই তো, ওখানে ঠাট্টা করতে গেছিল, ঠিক আছে তো। হ্যাঁ, সে ঠাট্টা করতে গিয়ে দেখে আরে সব তো উল্টা কিছু, সাদিকুর তাহলে নিশ্চয়ই তাকে ভুলভাল কিছু বলে পাঠিয়েছে, ঠিক আছে তো, তাকে মিথ্যা কথা বলেছে। এমনকি যখন বারকার কাছে গেল, বারকাও ভান ধরতেছে যেন সে কিছু জানেই না, ঠিক আছে তো। যে সিডিকে সে বলে, সাদিকুকে সে বলেছে, সাদিকু যে সিডিকে বলেছে, এটা যেন বারকা যেন বলেইনি, ঠিক আছে তো। তারপরে বারকা মেনলি কনভিন্স করলো কি দিয়ে বলো তো? কনভিন্স করলো কিভাবে, যে সে একটা মেশিন বানিয়েছে। কিসের মেশিন বানিয়েছে বলো? হ্যাঁ, স্ট্যাম্প বানানোর মেশিন। এবং স্ট্যাম্পে কার ছবি থাকবে বলো? সিডির ছবি থাকবে। হ্যাঁ, সিডির ছবি। বলতেছে কি যে ভিন্ন ভিন্ন দেশে, হ্যাঁ শহরে ওই ব্রিজের ছবি থাকে, তাই তো, বড় বড় টাওয়ারের ছবি থাকে, কিন্তু আমার গ্রামে আমি যে স্ট্যাম্প ব্যবহার করব তাতে সিডির ছবি থাকবে, ঠিক আছে তো। হ্যাঁ, কারণ সিডি হচ্ছে মানে কি বলবো, সে তার নাম ছড়িয়েছে সারা পৃথিবীতে, হ্যাঁ শহরে, ঠিক আছে তো, এডুকেটেড সমাজে। তো সেটা তাই সিডির হেড ওই স্ট্যাম্পে থাকবে। তো এরকমভাবে বিভিন্নভাবে বলে তারপরে গ্রামের কীভাবে উন্নয়ন করা হবে, কীভাবে সামাজিক উন্নয়নগুলোকে করা হবে, এইভাবে বলতে বলতে মোটামুটি সিডি আস্তে আস্তে পটেই যায় নাকি। হ্যাঁ, তারপরে দেখা যায় যে মোটামুটি সিডি নিজেই লাকুনলেকে ছেড়ে ওই সাদিকুকে কি বারকাকে বিয়ে করে ফেলে। হ্যাঁ, এই না ড্রামাতে মোটামুটি কাহিনীর থেকে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখানে ডায়লগগুলো, কথাবার্তাগুলো। হ্যাঁ, এবং কথাবার্তাগুলো ওদের কেমন,
সেইগুলো। তো নিশ্চয়ই টেক্সটগুলো পড়েছো, টেক্সট পড়ার মাধ্যমে আশা করি তোমরা সেন্সটা ডেভেলপ করেছো। বিশেষ করে কোটেড কিছু লাইন আছে, যে লাইনগুলো একটু ভালো করে খেয়াল রাখবা। আর কোশ্চেনগুলো তো দেওয়াই আছে। তো এমনি টেক্সট নিয়ে কি কারো কোনো কথা আছে? টেক্সটের কোনো জায়গাতে বা টেক্সট নিয়ে কোনো সমস্যা যদি থাকে বলো, নাহলে আমরা কোশ্চেন আনসারের দিকে একটু যাই, যারা পড়েছো আর কি। না স্যার, নাই সমস্যা। আচ্ছা, প্রথমে তাহলে আমরা একটু ব্রিফ কোশ্চেনের দিকে যাই, যদি ব্রিফে কারো কোনো সমস্যা থাকে। আচ্ছা, আর একটা প্রশ্ন তোমরা প্রায়ই করতেছো, স্যার আপনি যেগুলো দিয়েছেন সেগুলো কি এনাফ? আমি আজ পর্যন্ত কখনোই বলিনি যে 100% এনাফ, আমার পক্ষে এটা বলা সম্ভব না, আমি এটা বলিও না, ঠিক আছে তো। তবে আমি বলতেছি যে আমি যেগুলো দিয়েছি সেগুলো পড়ার পর যদি মনে হয় যে তোমার আরও পড়া প্রয়োজন, তুমি নিজ দায়িত্বে পড়ে নিবা, ঠিক আছে তো। কারণ আমার যে সবসময় কমন আসবে তা আমি তো বলতে পারছি না, কিন্তু আমি যখন দিয়েছি এগুলো, তারপরে তুমি এগুলো পড়বা। তারপরে যদি তোমার আরও মনে হয় যে আরও নিজের জন্য পড়াশোনা করার জন্য আরও কিছু পড়তে হবে বাড়তি, তুমি পড়তে পারো, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমারগুলো আগে শেষ করো তারপরে, ঠিক আছে। এখানেও যথেষ্ট আছে, টপিকের বাইরে তো কোনো কোশ্চেনই আসে না, আপনি যেগুলো দিয়েছেন ওইগুলো এনাফ আশা করা যায়। তারপর আমি বলতে পারতেছি না এনাফ কিনা, কারণ তোমার কাছে আবার যদি কখনো যদি উল্টা চলে আসে, তোমার কাছে আমার মিথ্যাবাদী হয়ে যেতে হবে, সেটা তো আমি বলতে পারবো না। না স্যার, উল্টো ভাবে আসলেও স্যার না আপনার যে স্যার, টপিক থাকে স্যার, কোশ্চেনের দিকে ঘুরে টপিক স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেটাই স্যার, আপনি যেভাবে অ্যান্সারগুলো সাজিয়ে দিয়েছেন, যদি অন্য কোশ্চেন অন্য ভাবেও আসে স্যার, এটার থেকেই দেওয়া যাবে। তো এখন যেটা তোমাদের মনে হয় সেটাই হোক। আচ্ছা, তো ব্রিফে বলো, গ্রামের নাম কি বলো তো, এদের গ্রামের নাম কি? ইলুজিনলে, তাই তো। তারপরে হচ্ছে এখানে লায়ন কে আর জুয়েল কে? হ্যাঁ, জুয়েল হচ্ছে সিডি, সিডিকে বলা হচ্ছে কি ভিলেজ বেল না, আর ট্রু ভিলেজ বেল। বেল মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ বেল? সবচেয়ে সুন্দরী। হ্যাঁ, মানে ওই এলাকার মধ্যে নাকি, ওইখানকার তুলনায়, অন্যান্যদের তুলনায় যে নিজে হ্যান্ডসাম ছেলে, মেয়ে হলো যে সুন্দরী, তাকে মেনলি বলা হয়। আচ্ছা, ব্রাইড প্রাইস নিয়ে তো কোশ্চেন ব্রিফ এসে গেছে, এবং শর্টও মনে হয় ব্রাইড প্রাইস নিয়ে আসছে কিনা জানি না, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল। তারপর হচ্ছে এই যে ব্রাইড প্রাইস নিয়ে দুটো কোশ্চেন দেখা যাচ্ছে ব্রাইড প্রাইসের উপরেই। তা স্যার পার্ট সিতেও দুইটা প্রশ্ন আসছে গতবার এখান থেকে। আচ্ছা, এখানে আসছে তো, আমরা তো দেখলামই আসছে। হ্যাঁ, তো এই জন্য এখান থেকে মোটামুটি এবার তো দুটো আসার সম্ভাবনাটা কম, তারপরে বলা যাচ্ছে না, আমরা চেষ্টা করব। কিছু ব্যাপার কি স্যার, এবার বোর্ডের জন্য এই চ্যাপ্টারটা বাদ দিলে কোনো সমস্যা হবে? সমস্যা না, আমি তো বলেছি যে একটা তুমি বাদ দিতেই পারো, একটা তুমি বাদ দিতেই পারো, ঠিক আছে তো। এখানে যে সময়টা দিবা সেই সময়টা যদি একটু কে চালাতো, হ্যাঁ, এটার সময় এটা বাদ দিয়ে যদি তুমি বাকি চারটা ভালো করে পড়ো, তাহলে তো তুমি কমন অবশ্যই 5টা পেয়ে যাবা, তাই না। যদি এখান থেকে দুটাও আসে, দুটার বেশি তো কোনো জায়গা থেকে আসছে না, বলো তো, 4 দুগুণে 8টা, এই তো। এখন যদি কোথাও একটা দেয়, তাহলে আরেক জায়গায় আরও হয়তো দেখা একটু বেশি করে দিবে। তোমাদের ড্রামা আছে কয়টা? 5টা না? তাহলে মনে করো 5টা ড্রামা আছে, এখন 5টা 5 দুগুণে 10টা তো আসতেছে না। তারপর যদি এখান থেকে একটা দেয়, তাহলে আরেক থেকে আর একটা দিবে, কিন্তু বাকি 3টা থেকে তো মিনিমাম 2টা করে আসবে, আসবে না বলো? 3টা থেকে তো মিনিমাম 2টা করে আসবে, তাহলে এখান থেকেও যদি 2টা আসে, তাহলে ওই 2টা বাদ দিলাম, তাহলে ওই 2টা বাদ দিলে তো এখনও আমার 6টা কোশ্চেন থাকে। তা 6টা কোশ্চেন তো আমার দরকার নেই, আমার দরকার যে কোনো 5টা বা 4টা, 5টা হলেই হয়ে যায়। তার মানে তুমি যদি এটাকে বাদ দিয়ে যাও, ব্রিফ কোশ্চেনের জন্য পড়ো, এটা যদি বাদ দিয়ে যাও তাতে কোনো কিছু যায় আসে না, মনে থাকবে। বরং ওইখানে একটু বেশি সময়, আমি তো আগেও বলেছি, ওখানে বেশি সময় দাও, অতএব তুমি দেখাচ্ছে আলটিমেটলি ব্রিফ ট্রিপে ভালো করবা, কারণ ওখানে তুমি আরও বেশি ভিতরে ঢুকতে পারবা, এই হচ্ছে ব্যাপার। আর কেউ যদি মনে করো আমি সবগুলো পড়ে যাবো, সেটাও করে দিতে পারো, এটা তোমার নিজস্ব ব্যাপারের উপর ডিপেন্ড করছে। স্যার আসলে 5টা ড্রামা স্যার আমি এটা স্কিপ করব বাদ দিতে মন চায় না। না সেটা, হ্যাঁ সেটা তো অবশ্যই। আমার কাছে তো এই ড্রামাটা একটু ইজি মনে হয়। তবে একটা জিনিস হলো, হ্যাঁ মূল কথা হলো পরীক্ষার জন্য হতে হয় টেকনিক্যাল, আর জানার জন্য হতে হয় কি বোকা, বুঝতে পেরেছ? জানার জন্য বোকা হতে হয়, মানে তুমি আর যত বেশি বোকা নিজেকে মন তত বেশি জানতে ইচ্ছা করবে, তত বেশি জানবা। কিন্তু যখন পরীক্ষার ব্যাপার আসবে, তখন এখানে আর বেশি বুদ্ধিমানী ভাব দেখায় লাভ নাই কিন্তু, ঠিক আছে তো। পরীক্ষার জন্য হতে হবে তোমাকে টেকনিক্যাল, যে আমি অল্প পড়ে কিভাবে বেশি কি কোশ্চেন পাবো এবং ভালো মার্কের আনসার করতে পারবো, মনে থাকবে। তারপরে আমরা এতদিন মোটামুটি পড়েছি,
এখন টেকনিক্যাল হতে হবে, পরীক্ষার জন্য বেশি মাথা খারাপ না করে মূল বিষয়গুলোকে ভালো করে পড়ে যেতে হবে। আচ্ছা, মনে হয় না ব্রিফে কারো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তো এটা বাদ দিলাম, অযথা সময় নষ্ট করবো না অন্য কথা বলে। এখন যদি এটাতে সমস্যা হয়, সমস্যা না থাকে, আমরা শর্টে যাই। আর যদি মনে হয় যে স্যার আমরা এখান থেকে পড়ি নাই, তাহলে অযথা এখন আজকে আর সময় নষ্ট করবো না। ঠিক আছে, বলো, আগে হাত তোলো। যদি কারো যে কোনো পার্টে কারো সমস্যা থাকলে হাত তোলো। আর যদি মনে হয় যে কারোর সমস্যা নাই বা এটা পড়োনি বা একদম বাদ দিয়ে গেছো, তাহলে আর এটা নিয়ে আমি কথা বলে তো তোমাদের আটকায় রাখবো না। স্যার নাই, আমি অপেক্ষা করলাম 1 মিনিট। যদি তোমাদের থাকে একটু মনে করো, মনে করে আমাকে একটু বলো। স্যার আমরা যারা রানিং ব্যাচে তাদের তো মূলত সমস্যা নেই। হ্যাঁ, না সেই জন্য বলতেছি যে কারো, তাই তো, রানিং ব্যাচ হোক, নতুন যারা আসছো তারা হোক। আমি সবচেয়ে অবাক হচ্ছি যে আমার, তাই তো, যারা না রানিং তারাও কিন্তু টেস্টগুলো মিস করতেছো। পরে গিয়ে কিন্তু হইচই করলে হবে না, মনে থাকবে। কারণ এখানে যে প্রশ্নগুলো দিচ্ছি এখান থেকে তো কমপক্ষে তুমি 50% কমন পাবা। আমি যে প্রশ্নগুলো দিই পরীক্ষা হলে তুমি এই প্রশ্নগুলো থেকেই 50% আশা করি কমন পাবা। ঠিক আছে, কারণ এগুলো থেকেই কোশ্চেন আসে। হ্যাঁ হ্যাঁ, বলো। একজনে পার্সির 1 নম্বর প্রশ্নটা বুঝিয়ে দিতে বলছে। পার্সির 1 নম্বর আনসারটা একটু যদি বুঝাই দিতেন। আচ্ছা, তুমি কি পড়েছো প্রশ্নটা? আগে বলো, প্রশ্নটা পড়ছো? আজিম, প্রশ্নটা কি তুমি পড়েছো? স্যার লেখছে, জি স্যার। হ্যাঁ, তাহলে তোমার কি স্পেশালি কারো কোথাও সমস্যা আছে, না পুরো কোশ্চেনটাই সমস্যা? বলো, পুরো কোশ্চেনটাই সমস্যা? আচ্ছা ঠিক আছে, আমি পড়াই দিচ্ছি, সমস্যা না যখন বলেছই। আচ্ছা, তো দেখো এখানে বলতেছি কি, প্রশ্নটা কি বলছে যে ট্রেডিশনাল ওভার, দেখো, ওয়েস্টার্ন ওয়ান্স। আমি একটু পড়ি, ভালো করে একটু শোনো, কারণ শুধু গল্প বলে গেলে তো আর বুঝবা না। যা গল্প তো আমি বলেই গেলাম, তারপরে তুমি হয়তো ধরতে পারোনি। হ্যাঁ, এটা নিয়েই কথা বলেছি আমি মেনলি এতক্ষণ ধরে। প্রথমে কি হচ্ছে, ওলি সোয়েঙ্কা আর নাইজেরিয়ান প্লেরাইট। দেখো এখানে ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন সব উত্তর এখানে আছে। নভেলিস্ট, পোয়েট ইত্যাদি ওয়াজ বর্ন ইনটু, দেখো এর ইয়াটা খেয়াল করো, কালচারের নাম কি, মানে সোসাইটির নাম কি, কাস্টমের নাম কি, ইউরোপে নাকি? হ্যাঁ, এবং সেটার উপর ভিত্তি করেই তিনি কি করেছেন, এই নাটকে তিনি প্রেজেন্টেড করেছেন ট্রেডিশনস অ্যান্ড কাস্টমস অফ ইউরোপা ভেরি অ্যামেজিংলি। সো দ্য প্লে ভিভিডলি পোর্ট্রেস আ কনফ্লিক্ট বিটুইন ট্রেডিশন অ্যান্ড মডার্নিজম and shows the deep familiarity of Soyinka with the various aspects of African tradition and the influence of the modern world on the African mind. তাহলে প্রথমত হচ্ছে আফ্রিকান ট্রেডিশনটা, তাই তো, কে তিনি তুলে ধরেছেন এবং বিভিন্ন দিক দেখিয়েছেন, সাথে সাথে মডার্ন ওয়ার্ল্ডের যে কালচার, ইনফ্লুয়েন্স, এডুকেশন, সেটা কিভাবে তোমার এই ট্রেডিশনের উপরে, আফ্রিকান ট্রেডিশনের উপরে এফেক্ট করছে, সেটা এখানে দেখানো হয়েছে। ইনফ্যাক্ট অ্যামং ম্যানি থিমস, এখানে অনেক থিম আছে তার ভিতরে এটা, অতএব ইন্ট্রোডাকশনটা তোমরা একটু দয়া করে ভালো করে দিবা। এরপর হচ্ছে, অ্যাট দ্য হার্ট অফ দ্য প্লে ইজ দ্য স্ট্রাগল ফর ডমিনেন্স বিটুইন ট্রেডিশনাল আফ্রিকান কাস্টমস অ্যান্ড দ্য এনক্রসমেন্ট অফ ওয়েস্টার্ন মডার্নিটি। ওয়েস্টার্ন মডার্নিটি রিপ্রেজেন্ট করছে কে, বলো এখানে, বলো লাকুল্লে। তাহলে লাকুল্লে কি চাচ্ছে না যে মডার্ন যে কালচারগুলো সেগুলো আফ্রিকান এই সমাজে কি প্রতিষ্ঠিত হোক? সে চাচ্ছে না, বলো তো, চাচ্ছে না? বলো, সে ব্রাইট প্রাইস দিবে না, কিন্তু ব্রাইট প্রাইস কি এই কালচারের কি একটা বড় ধরনের ইয়া না, বিয়ে করার জন্য কি ব্রাইট প্রাইস একটা বড় ধরনের একটা কাস্টম, কিন্তু সেটা সে মানতে চাচ্ছে না। সাথে সাথে মেয়েরা যে ড্রেস পরতেছে ওই সমাজে ওই ড্রেস পরে তারা অভ্যস্ত, কিন্তু সেটা সে মেনে নিতে পারছে না। ঠিক আছে, তারপর হচ্ছে কি, মেয়েরা যে, হ্যাঁ, মেয়েরা কি করে, স্বামীর পরে খায়, তাই তো। স্বামীদের কাছে মেয়েরা হচ্ছে বা উইমেনরা হচ্ছে কি পুরুষ শাসিত সমাজে অনেক নিচু অবস্থানে বসবাস করে, তাদের কাজই হচ্ছে শুধু বিয়ে করা, তাই তো, সেন্সুয়াল প্লেজার দেওয়া আর হচ্ছে সন্তান ধারণ করা, এইটার উপরে তারা থাকে। কিন্তু সে চাচ্ছে নারীকে সমান মর্যাদা দিতে, এরকম চাচ্ছে কিনা বলো? তাহলে কি করছে, এই জায়গায় একটা স্ট্রাগল করতেছে লাকুল্লে, কার বিরুদ্ধে, ওই বারকার বিরুদ্ধে। তাহলে বারকা রিপ্রেজেন্ট করছে ট্রেডিশনাল কালচারকে, তাহলে বারকাস ট্রেডিশনাল কালচারকে রিপ্রেজেন্ট করছে, আর লাকুল্লে করতেছে কি মডার্ন কালচারকে। অতএব এই দুইজনের মধ্যে কিন্তু একটা গন্ডগোল চলছে। মানে কি, সরাসরি হয়তো তারা মারামারি করছে না, কিন্তু তাদের ভিতরে কি একটা কোল্ড ওয়ার চলছে না, ঠান্ডা যুদ্ধ, বলো একটা ঠান্ডা যুদ্ধ কিন্তু চলছে। সরি, আমাকে একজন স্যার কল দিয়েছেন, আমি একটু ধরি। হ্যাঁ,
আচ্ছা, তো সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো যে এই প্লের প্রধান ব্যাপারটা হচ্ছে কি স্ট্রাগল, কিসের বিরুদ্ধে, কার বিরুদ্ধে, কার বলো? ট্রেডিশনাল আফ্রিকান কাস্টম এবং সাথে হচ্ছে ওয়েস্টার্ন মডার্নিটি। তারপর যে সোয়িঙ্কা এমপ্লয়েস আ রেঞ্জ অফ ড্রামাটিক এলিমেন্টস, এখানে অনেক কিছু বিষয় যেমন হচ্ছে সিম্বলিজম আনা হয়েছে, ক্যারেক্টারাইজেশন, প্লট ডেভেলপমেন্ট, এগুলোর মাধ্যম দিয়েই তিনি এটা দেখিয়েছেন। হয়তো তিনি সরাসরি কথাটা বলেননি, কিন্তু এই বিষয়গুলোর মাধ্যমে তিনি কিন্তু অ্যাড করেছেন। যেমন বললাম কি যে বারোকা কি কাকে সিম্বলাইজ করতেছে, সিডি কাকে সিম্বলাইজ করতেছে, তাই তো লাকুনলে কি সিম্বলাইজ করতেছে, এগুলোর মাধ্যম দিয়ে টু কনভে দ্য নোয়ান্স ডাইনামিক্স অফ দিস ক্ল্যাশ, তাই তো এই ক্ল্যাশটাকে তিনি বুঝিয়েছেন। Set in the fictional village of Illusionle, the play presents a dynamic interplay of characters and cultural elements, তাই তো বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে কি হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, তাই তো কে কোনটা রিপ্রেজেন্ট করছে, আলটিমেটলি কালমিনেটিং ইন দ্য ট্রায়াম্প অফ ট্রেডিশনাল ভ্যালুস, এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ট্রেডিশনাল ভ্যালু কিন্তু বিজয় লাভ করেছে। দেখো এই যে কথাগুলো যদি তুমি না আনো, তোমার উত্তরটা কি হবে? জাস্ট তোমরা যদি এখন গল্প তুলে দাও এই জায়গায়, এই যে প্রথম যে তোমার কোশ্চেনের জন্য প্রথম যে কথাগুলো এই পর্যন্ত, তারপরে তো মোটামুটি আমাদের গল্পটা আসবে। তাহলে এই কথাগুলো যদি তোমার না থাকে আনসারের ভিতর, তাহলে কি তোমার উত্তর হবে বলো তো? হ্যাঁ, তাই বলছে কি দেখো দ্য প্লে কন্টেন্স 3 মেইন ক্যারেক্টার্স, নেমলি লাকুনলে, সিডি এবং দেখো বারোকা। অ্যামাং দেম লাকুনলে আ ভিলেজ টিচার রিপ্রেজেন্টস মডার্নিটি, দেখো হোয়াইল সিডি দ্য ভিলেজ বেল অ্যান্ড দ্য জুয়েল, তাই তো মানে সে কি করছে, জুয়েল রিপ্রেজেন্ট, অ্যান্ড বারোকা দ্য চিফ অফ দ্য ভিলেজ অ্যান্ড দ্য লায়ন স্ট্যান্ড ফর ট্রেডিশন, এরা হচ্ছে ট্রেডিশনের জন্য আছে। মেইনলি দ্য ব্যাটল বিটুইন লাকুনলে অ্যান্ড বারোকা ফর সিডিস হ্যান্ড ইন ম্যারিজ রিভিলস আ কনফ্রন্টেশন বিটুইন দ্যার আইডিয়ালস অ্যান্ড ওয়েজ অফ লাইফ। তার মানে কি সিডির হ্যান্ড পাওয়া, মানে সিডিকে বিয়ে করতে পারা মানে কি বুঝতে হবে, সিডি রিপ্রেজেন্ট করছে তার সমাজকে, ঠিক আছে তো? তাহলে সমাজ কোনটাকে গ্রহণ করছে, সমাজের মানুষ। সিডি মনে করো জেনারেল পিপলকে নির্দেশ করছে, তাহলে জেনারেল পিপল কি বারোকাকে গ্রহণ করছে নাকি লাকুনলেকে গ্রহণ করছে? তো এইভাবে কিন্তু আমরা যদি ধরি যে লাকুনলে এবং বারোকা দুইটা জিনিস, সিডি বা কমন পিপল কোনটাকে গ্রহণ করছে, এইটা বলছে লাকুনলে রিপ্রেজেন্ট দ্য মডার্ন নাইজেরিয়ান ম্যান and serves as a representative of a modern and western influence mindset. He wears western clothes, তার ক্লথের বিষয় বলা হয়েছে, টাই পরে সে, তাই না, শার্ট পরে, ইন করে ইত্যাদি, and has been educated in British school as a school teacher, এবং স্কুল টিচার হিসেবেও সে ওয়েস্টার্ন কালচারকে কিন্তু প্রচার করছে, embrace western educational ideas. He aspired to mold Illusionle into a more progressive and civilized society. Lakunle does not admire and idealize western society, শুধু বলছে কি যে ওয়েস্টার্ন সোসাইটিকে কি শুধুমাত্র যে অ্যাডমায়ার করছে তা না, সে আইডিয়ালাইজ করছে, এটাকে মানে আইডিয়াল হিসেবে সে গ্রহণ করে নিয়েছে। অ্যান্ড হি অ্যাক্টিভলি অ্যান্ড লাউডলি ডেসপাইজেস দ্য ট্রেডিশনাল কাস্টম অফ হিজ ভিলেজ, এবং সে একদম জোরালোভাবে কি করছে, ট্রেডিশনাল কাস্টমের বিরুদ্ধে নিচ্ছে, হ্যাঁ, ডেসপাইজ মানে ঘৃণা করছে। অ্যান্ড দ্য পিপল হু সাপোর্ট দেম, এবং এগুলোকে যারা সাপোর্ট করে তাদের প্রতিও সে ঘৃণা প্রদর্শন করছে। হি ওয়ান্টস টু সিভিলাইজ দ্য ভিলেজার্স, বাট হিজ সিভিলাইজিং মিশন মিটস হিন্ড্রেন্স ফ্রম দ্য নেটিভস, কিন্তু নেটিভরা তাকে পাগল বলছে, তাকে গ্রহণ করছে না। He tries to connect the village to the ways of Western civilization. He wants to read the savage people, তাদেরকে সে savage বলতেছে, কত রকমভাবে গালিগালা করেছে না, of their age-old superstitions. But the villagers curse him and call him a madman of Illusionle. Even the children call him a fool. তাই না? এমনকি তার টিচারেরা মানে তার স্টুডেন্টরা কীভাবে তাকে গ্রহণ করছে, শেষ দিচ্ছে, হ্যাঁ, তাকে দেখে কীভাবে করছে, ব্যাপারটা খেয়াল করো। অন্যদিকে দ্য বেস্ট এক্সাম্পল অফ লাকুনলেস মডার্ন অ্যান্ড সিভিলাইজড মেন্টালিটি ইজ হিজ রিফিউজাল টু পে, দেখো, সিডিস ব্রাইড প্রাইস। CD indicates that he would marry Lakunle anytime if he would only pay the bride price and observe the local custom. Kintu bride price is the money or property given by the bridegroom to the family of his village. This is a common practice in Africa. Kintu according to the custom of Africa, it is honored to the bride who receives a good price. একটা মেয়ে যদি গুড প্রাইস না পায় তাহলে বুঝতে হবে যে তার ওই অনারটা নেই। তাই if a girl marries without any bride price, she will be a laughing stock to the villagers because she will be suspected of losing her virginity, যেটা সরাসরি বলা হয়েছে। It is believed that the girl who has lost her virginity and chastity are compelled to marry without bride price. সুতরাং therefore she sticks to the tradition and refuse to marry Lakunle without bride price. কি এগুলো পড়ছিলাম, মনে আছে এগুলো? বলো এগুলো কি হয়েছে? জি স্যার, মনে আছে। হ্যাঁ, জি স্যার। তাহলে তো কোশ্চেনটা খুব কঠিন, বলো কঠিন আছে? ওইগুলো ঘুরে ফিরে কিন্তু তোমাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। হ্যাঁ, বাট টু লাকুনলে দ্যাট ট্রেডিশন ইজ ব্যাভারিক, আউটডেটেড, সে অনেক তো গালাগালি করছে না, অনেক অ্যাডজেক্টিভ ইউজ, এমনকি তার ডিকশনারিতে শব্দ নেই বলছে না। সিডি বলছে কি, বলো তোমার কি শেষ হয়ে গেছে? বলছে আমার ডিকশনারি একটু ছোটো, একটা বড় ডিকশনারি কিনতে হবে, বলছে না এরকম। হ্যাঁ, মানে এটার মাধ্যমে কিন্তু স্যাটায়ার করা, হ্যাঁ, যে তুমি তো মানে ডিকশনারি মুখস্থ করো, তুমি তো অন্যের কালচারকে ধার করছো, এটার মাধ্যমে কিন্তু স্যাটারাইজ করছে। হ্যাঁ, হি ট্রাইস টু মেক হার আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সো হি সেইড টু সিডি, ইগনোরেন্ট গার্ল, ক্যান ইউ নট আন্ডারস্ট্যান্ড, এইভাবে গালাগালি করছে। হ্যাঁ,
টু পে দ্য ব্রাইট প্রাইস উড বি টু পে আ হেইফার অফ দ্য মার্কেট স্টল, মানে গরুর সাথে তুলনা করা হয়েছে। তারপরেও দেখো এইখানে অবশ্য দেখো এই কোটেশন মার্ক একটু মিস্টেক হয়েছে, এটা লিখতে গিয়ে হয়তো পড়ে গেছে, এটা বাদ দিবা। দাস লাকুনলে অ্যাজ দ্য ইম্বডিমেন্ট অফ ওয়েস্টার্ন ভ্যালুস স্ট্রাইভ টু উইন সিডিস অ্যাফেকশন বাই অ্যাটেম্পটিং টু মডার্নাইজ হার, মানে জনগণকে মডার্নাইজ করার একটা ইফেক্ট হচ্ছে এটা, যে সেই সিডিকে সে মডার্নাইজ করতে চাচ্ছে। হি ইনসিস্টেড অন এডুকেটিং হার অ্যান্ড ইন্ট্রোডিউসিং ওয়েস্টার্ন কাস্টম including the rejection of polygamy. Actually, Lakunle's character is a reflection of the clash between tradition and modernity in post-colonial Africa. He pursuits the of CD is not merely romantic but symbolic of the clash between the old and the new, with CD standing as a background for the opposing forces. She হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আছে। However, his attempts to court CD are repeatedly thwarted by her adherence to traditional values. কিন্তু যেহেতু সিডি তার ট্রেডিশনাল ভ্যালুগুলোকে মেনটেন করছে, অতএব লাকুনলের অ্যাটেম্পটা কাজ করছে না। অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড, অ্যাট দ্য হার্ট অফ দ্য প্লে ইজ দ্য ক্যারেক্টার সিডি, হু ইজ আ বিউটিফুল অ্যান্ড হেডস্ট্রং ভিলেজ বেল। শি বিকামস আ সিম্বল অফ ট্রেডিশনাল আফ্রিকান ভ্যালুজ, এম্বডিং দ্য এসেন্স অফ দ্য ভিলেজেস, দেখো ভিলেজ কালচারাল হেরিটেজ, মানে কমন পিপল যেটা মেনে চলে। হার ফিজিক্যাল বিউটি অ্যান্ড চার্ম অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ বোথ লাকুনলে অ্যান্ড বারোকা, while Lakunle represent the intrusion of Western education and ideals into the village, advocating for progress and rejection, like rejecting traditional practices. Baroka symbolizes traditional authority grounded in customs and wisdom of the village. Ke konta represent korche? His desire for CD reflects not only his personal longing for youthful vitality but also the broader theme of traditional allurement by allure in the face of modernity. এটাকে বারোকার কথা বলা হচ্ছে। CD, however, resists Lakunle's advances and cling to her traditional values. She cherishes the allure of lion, that is Baroka. বারোকার সেই allurement, সেটাকে সে গ্রহণ করে নিয়েছে। বারোকা ডেসপাইট ইজ, দেখো তিনটাকে কিন্তু আলাদা আলাদা করে দেখানো হয়েছে কে কোনটা রিপ্রেজেন্ট করছে। অন্যদিকে দেখো বয়স হয়ে গেছে বারোকা, তারপরেও রিপ্রেজেন্ট দ্য ট্রেডিশনাল উইজডম অ্যান্ড অথরিটি দ্যাট স্টিল কমান্ডস রেসপেক্ট ইন ইলুজিনলে। He understands the importance of adapting to change without abandoning the core values that define the community. So he wants to keep tradition in the village. Even he tries his best to isolate the village as far as possible from modern. দেখো সে কিন্তু আইসোলেট করতে চেয়েছে, তাই তো লাকুনলে কিন্তু আমাদের বলতেছে যে আধুনিক ট্রেন লাইন এখান দিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এই বারোকা হতে দেয়নি। তার মানে কি বারোকা চাচ্ছে কি যে ট্রেডিশনটা টিকে রাখতে হবে এবং মডার্ন আইডিয়ালগুলো যাতে প্রবেশ না করতে পারে, জঙ্গল ধ্বংস না করতে পারে, এই জন্য সে গ্রামটাকে পুরো আইসোলেট করে রাখতে যাচ্ছে। ফর এক্সাম্পল, হোয়েন দ্য পাবলিক ওয়ার্কস, এই যে অ্যাটেম্প টু বিল্ড আ রেলওয়ে থ্রু ইলুজিনলে, বারোকা স্টপস দ্য ওয়ার্ক বাই ব্রাইভিং দ্য হোয়াইট সার্ভেয়ার উইথ মানি। কি কি দিয়ে দিয়েছিল? আ স্কুপ অফ হেন্স অ্যান্ড আ গোট। বিসাইড ইট ইজ সিন দ্যাট বারোকা বিলিভস ইন পলিগামি হোয়াইল লাকুনলে বিলিভস ইন মনোগামি। His pursuit of CD is not just a personal desire but a strategic move to uphold the traditional values he embodies. অতএব এখানে বারোকা যে ট্রেডিশনাল ভ্যালুটাকে সে আপহোল্ড করে সেটাকে ধরে রাখাই যেন এখানে সেই বিষয়টাকে নির্দেশ করছে। এভাবে কি হচ্ছে, দ্য ভিলেজ অফ ইলুজিনলে ইটসেলফ সার্ভ অ্যাজ এ মাইক্রোকজম অফ পোস্ট কলোনিয়াল আফ্রিকান সোসাইটি গ্র্যাপলিং উইথ দ্য ইম্প্যাক্ট অফ ওয়েস্টার্নাইজেশন। বলছে দ্য ক্ল্যাশ বিটুইন দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল রিফ্লেক্টস দ্য ব্রডার স্ট্রাগল ফর কালচারাল আইডেন্টিটি অ্যান্ড অটোনমি. Soyinka skillfully uses humor and wit to convey the seriousness of this issue at hand and creating a play that is both entertaining and thought-provoking. As the narrative unfolds, Baroka employs a cunning plan to outsmart Lakunle and win CD. কিভাবে আউটস্মার্ট করতে হয় না, বোকা বানাতে হয়। His approach involves playing to seduce with vanity and manipulating the situation to highlight the flaws in Lakunle's modern ideals. যে কি করছে বারোকা, বারবার মডার্ন আইডিয়ালসের ফ্লগুলোকে তুলে ধরছে, ফল্টগুলোকে তুলে ধরে সে সিডিকে কি করছে দেখো জয় করার চেষ্টা করছে। দ্য আউটকাম অফ দিস স্ট্র্যাটেজিক মুভ রিভিলস দ্য রেজিলিয়েন্স অ্যান্ড স্ট্রেংথ অফ ট্রেডিশনাল ভ্যালুজ। বারোকাস ভিক্টরি ওভার লাকুনলে সিম্বলাইজেস দ্য ট্রায়াম্ফ অফ ইন্ডিজিনাস উইজডম অ্যান্ড কালচারাল প্র্যাকটিসেস ওভার দ্য সুপারফিশিয়াল এলিমেন্ট ইত্যাদি ইত্যাদি। তাহলে এই কথাগুলোই কিন্তু বারবার দেখো এখানে কিন্তু চলে এসেছে, এগুলো তোমাকে কমেন্ট করতে হবে। এছাড়া বলছে দেখো সোয়িঙ্কা স্কিলফুলি ইউজেস সিম্বলিজম টু হাইলাইট দ্য ক্ল্যাশ বিটুইন ট্রেডিশনাল মডার্নিটি। দেখো দ্য টিটুলার ক্যারেক্টার দ্য লায়ন রিপ্রেজেন্টিং বারোকা, দ্য জুয়েল রিপ্রেজেন্টিং সিডি সার্ভ অ্যাজ দ্য পাওয়ারফুল সিম্বল. The lion embodies strength, cunning and traditional authority, while the jewel represents the prized beauty of traditional African culture. The interplay between these symbols underscored the resilience of traditional values in the face of external challenges. এছাড়াও দ্য ট্র্যাডিশনালি সোয়িঙ্কা এক্সপ্লোর দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, ভাষার ব্যাপারটাও এসেছে এই জায়গায়। ইন দ্য ক্ল্যাশ অফ কালচার্স, দ্য ইউজ অফ বোথ ইংলিশ অ্যান্ড ইউরোবা ইন দ্য প্লে রিফ্লেক্ট দ্য টেনশন বিটুইন ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ। যে ইংলিশের প্রভাবে হয়তো ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। Emphasizing the struggle for dominance in the realm of ideas and communication.
এভাবে কি হচ্ছে দেখো, দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল ডাজ নট প্রেজেন্টস আ সিম্পলিস্টিক ন্যারেটিভ অফ এ ট্রায়াম্প অফ ওয়ান সেট অফ ভ্যালুস ওভার অ্যানাদার। শুধু জয় দেখিয়েছে তা না, ইনস্টিড সোয়িঙ্কা ইনভাইটস দ্য অডিয়েন্স টু এনগেজ উইথ দ্য কমপ্লেক্সিটি অফ কালচারাল ডাইনামিক্স অ্যান্ড সোশিয়েটাল ইভলিউশন। মানে তিনি চাচ্ছেন জনগণও বা রিডারেরাও যেন এই জিনিসটা বোঝে। দ্য প্লে সাজেস্ট দ্যাট আ হারমোনিয়াস কোএক্সিস্টেন্স অফ ট্রেডিশন অ্যান্ড মডার্নিটি ইজ পসিবল। হ্যাঁ, তিনি আবার দেখিয়েছেন যে একদম যে আমরা মডার্নিটি আনবো না তা না, এটাও পসিবল অ্যাজ লং অ্যাজ ইট ইজ বিল্ড অন মিউচুয়াল রেসপেক্ট। তবে এরকম দ্বন্দ্বে না গিয়ে যদি দুইজন সমতা বিধান করে চলে তাহলে হয়তো এটা মানিয়ে নেওয়া যেতে পারে। অ্যান্ড অ্যাকনলেজমেন্ট অফ দ্য ইন্টারেস্টিং ভ্যালু অফ ইচ আদার কালচার। দ্য প্লে কনক্লুডস উইথ আ রিফ্লেকশন অন দ্য সাইক্লিক্যাল নেচার অফ সোশিয়েটাল চেঞ্জ। যেমন বারোকা হ্যাভিং অ্যাচিভ হিজ গোল্ড অ্যাকনলেজ দ্য ইনএভিটেবিলিটি অফ প্রোগ্রেস। দেখো তো সে কি মডার্নিটি গ্রহণ করেনি? বারোকা শেষ পর্যন্ত গ্রহণ করেছিল মডার্নিটি। মডার্ন কালচার কি সে গ্রহণ করেনি? দুই একটা বলো তো, কোনটা দিয়ে গ্রহণ করেছে বলে মনে হচ্ছে, বলতে পারবা? হ্যাঁ, স্ট্যাম্প মেশিনটা সেটা নির্দেশ করতেছে না, বারোকাও আস্তে আস্তে কিন্তু অ্যাকনলেজ করতেছে যে প্রোগ্রেস আমাকে হতে হবে। অ্যাকনলেজেস দ্য ইনএভিটেবিলিটি অফ প্রোগ্রেস বাট এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রিজার্ভিং এসেনশিয়াল কালচারাল ভ্যালু। কিন্তু কালচারাল ভ্যালুগুলোকে সে প্রেজার্ভ করতে যাচ্ছে। সোয়িঙ্কা থ্রু দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল এনকারেজেস আ নুয়ান্স আন্ডারস্ট্যান্ডিং অফ কালচারাল ডাইনামিক্স অ্যাডভোকেটিং ফর আ হারমোনিয়াস ইন্টিগ্রেশন অফ ট্রেডিশনাল ভ্যালুস অ্যান্ড প্রোগ্রেস। অতএব এর মাধ্যমে বোঝাই গেল কি, অতএব বুঝতে পারছো যে কী বিষয়টা নিয়ে এখানে কথা বলা হয়েছে। এখানে গল্পের ব্যাপারটা যতটুকু আসবে তার থেকে আলোচনাটা আসবে যে কে কী রিপ্রেজেন্ট করছে, কীভাবে বিষয়গুলোকে তিনি তুলে ধরছেন। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ বলো। হ্যাঁ অবশ্যই এটা তো আনতেই হবে যে কে কাকে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, কারণ এখানে তো তিনি সরাসরি বলেননি যে ওয়েস্টার্ন কালচারে সে ট্রেডিশনাল কালচারের উপর প্রভাব বিস্তার করতেছে, বরং তিনি গল্পের মাধ্যম দিয়ে ওটাকে আমাদের বোঝানোর চেষ্টা করিয়েছেন যে এইভাবে বিষয়টা আছে। হ্যাঁ, তো এটাকে একটু খেয়াল করতে হবে। আচ্ছা, তো যদি আর কারো কোনো সমস্যা না থাকে তো তোমরা পড়তে থাকো। আর যেহেতু আগামীকালকে পরীক্ষাটা নিবই, একটু সুন্দর করে পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করো। অন্তত যেহেতু 3টা থেকেই কোশ্চেন থাকবে, অতএব যে যেভাবে পারো অন্তত পরীক্ষাগুলো যেন দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ তাসমিম বলো। স্যার হ্যাঁ, কালকে তো আবার আমাদের একাডেমিক ব্যাচের ক্লাস নেওয়ার কথা আছে। কালকে মনে হয় আমি তোমাদের ক্লাসটা নিতে পারবো না গো, আমি তো একটু বাইরে যাব, একটু কুষ্টিয়াতে যাবো, বুঝতে পারছো? তোমাদের ম্যাডামকে একটু ডাক্তার দেখাতে যেতে হবে, এই জন্য আমি হয়তো ক্লাসটা নিতে পারবো না, ওটা আমি জানিয়ে দিব। তবে প্রশ্নটা আমি অলরেডি রেডি করে ফেলেছি, প্রশ্নটা হয়তো আমি যদি আমি গাড়িতেও থাকি হয়তো আমি গ্রুপে শেয়ার করে দিতে পারবো, ঠিক আছে? তো অতএব হয়তো কালকের ক্লাসটা নেওয়া হবে না, ক্লাসটা বাদ, হ্যাঁ অন্য একটি নিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকো তাহলে, গুড নাইট, ওকে বাই। আচ্ছা।